যাক বাবা, এই যাত্রায় বেঁচে গিয়েছি। এখন থেকে আরও বেশি অ্যালার্ট থাকতে হবে। পান থেকে চুন খসলে আমার বিপদ, যেটা আমি হতে দিব না কিছুতেই। ছাড়ছিস? একটা ইম্পর্ট্যান্ট ফাইল খুঁজতে গিয়ে সিজদার সেই রক্তমাখা রুমালখানা পায়। রুমালখানা হাতে নিয়ে সিজদার হাস্যোজ্জ্বল চেহারাটা ছাড়জিসের চোখের সামনে দৃশ্যমান হয়। সেই সাথে তার বুকে ব্যথা বাড়তে থাকে, পুরানো ক্ষত তাজা হয়ে যায়। সার্জিস রুমালখানা ফ্লোরে ছুঁড়ে মেরে দেয়। তখনই তাথই এসে ছার্জিসকে পিছন থেকে জড়িয়ে ধরে। তাথই এহেন কাজে বিরক্ত বোধ করে ছার্জিস। তার ভিতরে যে কি চলছে সেটা একমাত্র সেই জানে। সব কিছুতে বিরক্ত লাগছে তার। একজন ডক্টর হয়ে মেজাজ খিটখিটে হয়ে গিয়েছে। ছার্জিস দাঁতে দাঁত চেপে বুক থেকে তাথইর হাত সরিয়ে দিয়ে তাথইকে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দেয়। তাথই বাকরুদ্ধ হয়ে গিয়ে সার্জিসকে সে ছোট থেকে দেখে এসেছে। সে জানে সার্জিস অনেক রাগী, কিন্তু সার্জিসকে কখনো কারো গায়ে হাত তুলতে দেখেনি। আকস্মাৎ সার্জিতের এত রাগের কারণ বুঝতে না পেরে তাথই তা গায়ে কেউ কখনো একটা ফুলের টোকাও দেয়নি। বড় আদরের মেয়ে সে। তাথইর গালে হাত দিয়ে ভেজা কণ্ঠে বলল, তুমি আমাকে থাপ্পড় দিলে সার্জিস? সরি তাথই, আমার মাথা ঠিক ছিল না। আমি তো গায়ে হাত তুলে ফেলেছি। অ্যাম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। প্লিজ ফরগিভ মি। তাতে কিছু বলে না, বরং সার্জিসের ফেলে রাখা রুমালের উপর দিয়ে হনহন করে হেঁটে বেরিয়ে যায়। তাথই বেরিয়ে যেতেই সার্জিস রুমালখানা ফ্লোরে থেকে তুলে পরিষ্কার করে রুমালের নিজের ঠোঁট ছুঁয়ে দিয়ে আবারও সযত্নে রেখে দেয়। সামিরা লাকেশ নিয়ে তড়িৎ গতিতে নিজের রুমে এসে দেখে তার ফোন বাজছে। ফোনের স্ক্রিনে মাই লাভ নামটা জ্বলজ্বল করছে। সামিরা 1 মিনিটও কাল বিলম্ব না করে কল রিসিভ করে বলো, কি হয়েছে তোমার? নতুন কাউকে পেয়েছো নাকি? আমাকে আর তোমার প্রয়োজন নেই, তাই না? আসলে তোমরা সব ছেলেরা একই রকম। মন নিয়ে খেলতে তোমরা অনেক পছন্দ করো। তোমাদের প্রিয় খেলা হচ্ছে মেয়েদের মন নিয়ে খেলা। তোমাকে 2 দিন থেকে কলের ওপর কল করেই যাচ্ছি, কিন্তু তোমার কোনো রেসপন্স নেই। তুমি একটাবার কল রিসিভ করার প্রয়োজন বোধ করছো না কেন রাইম? তোমাকে মন দিয়ে আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি। এই 2টা দিন যেন কিভাবে কেটেছে আমার। প্রতি মুহূর্তে তোমার কথা মনে পড়েছে। বাড়িতে বৌভাতের অনুষ্ঠান ছিল, তুমি বিয়েতে আসোনি। ভেবেছিলাম বৌভাতে অনুষ্ঠানে আসবে। আমি তোমার পথ চেয়ে বসেছিলাম, কিন্তু তুমি আসোনি। আমাকে একটা কলও করার সময় হয়নি তোমার। তোমার জন্য যে একটা মেয়ে চিন্তায় পাগল প্রায় অবস্থা হয়ে গিয়েছে, সে খেয়াল আছে তোমার? সামিরা একটু শান্ত হয়। আমার কথা একটু শোনো প্লিজ। কি বলবো তুমি? কি বলার আছে তোমার? তোমাকে তো বলেছিলাম আমার বাবা অসুস্থ। আমার বাবা আর এই পৃথিবীতে নেই সামিরা। শুক্রবার আমার বাবা আমাদের সবাইকে রেখে ছেড়ে চলে গিয়েছে। আমি এতিম হয়ে গিয়েছি সামিরা। বাবা নেই মানে? এত বড় কথাটা তুমি আমাকে বলনি। এই তো তোমার ভালোবাসার নমুনা রাইম। আমি চাইনি আমার যেন তোমার আনন্দ ফুর্তি মাটিতে মিশে যাক। আমার জন্য তুমি কষ্ট পাও, আমি এটা চাইনি। জানো সামিরা, আমি বাবাকে তোমার কথা বলেছিলাম, তোমার ছবিও দেখিয়েছিলাম। বাবা অনেক খুশি হয়েছে। বাবা বলছিল আমার তো মেয়ে নেই, সামিরা আমার মেয়ে হয়ে এই বাড়িতে আসবে। বাবা বলেছিল একটু সুস্থ হলেই তোমাদের বাড়িতে যাবে, তোমার বাবার সাথে কথা বলতে, প্রয়োজনে তোমাকে ভিক্ষা চাইবে। কিন্তু কি থেকে কি হয়ে গেল? বাবা নামক বটগাছের ছায়াটা আমার মাথার উপর থেকে সরে গেছে। আমি কি নিয়ে বাঁচব বলো তো? চিন্তা করো না রামিন, আমি তো আছি, সব ঠিক হয়ে যাবে। কিছু ঠিক হবে না সামিরা। তোমার আর আমার মিলন অসম্ভব। তুমি আমাকে ভুলে যাও সামিরা। আমি তোমার যোগ্য না। আমি জানি আমি কখনোই তোমাকে পাবো না। আমার না আছে টাকা আর না আছে ভালো চাকরি। যে চাকরিটা ছিল সেটাও বোধহয় হারাতে হবে। আমি তো নিজেই চলতে পারি না, সেখানে তোমাকে বিয়ে করে কি খাওয়াবো বলো? তার থেকে ভালো হয় তুমি আমাকে ভুলে যাও। তোমার বাবা তোমাকে অনেক বড়লোক হ্যান্ডসাম ছেলের সাথে বিয়ে দিবে। তুমি অনেক সুখে থাকবে সামিরা। ভুলে যাব মানে কি? মামা বাড়ির আবদার নাকি? যখন প্রেম করেছিলে তখন মনে ছিল না? এখন ভুলে যেতে বলছিস কোন সাহসে? আমি কার সাথে ভালো থাকবো কি থাকবো না সেটা তুই ঠিক করে দিবি নাকি? তুমি বুঝতে পারছো না সামিরা, তোমার বাবা কখনোই আমাদের সম্পর্ক মেনে নিবে না। সাজিস স্যার,
আমাদের রিলেশনের ব্যাপারে সবটা জানে। স্যার বলছিল সে আমাদের বিয়ের ব্যবস্থা করে দিবে। আমিও স্যারের উপর ভরসা করছিলাম, কিন্তু স্যার নিজেই তো কানাডা চলে যাচ্ছে। হোয়াট? ভাইয়া কানাডা চলে যাচ্ছে মানে? কি বলছে এসব? তুমি যেটা শুনেছ সেটাই। স্যার আর বেশি দিন আমাদের মাঝে থাকবে না। তিনি খুব তাড়াতাড়ি কানাডা পাড়ি জমাবেন। ভাইয়া কানাডা চলে যাচ্ছে, অথচ আমি জানি না। আসলে ভাইয়া কখনো আমাকে নিজের বোন ভাবতেই পারেনি, তাই তো এত বড় একটা কথায় লুকিয়ে গিয়েছেন। কিন্তু ভাইয়া হঠাৎ কানাডা যাচ্ছে কেন? তোমাকে কিছু বলেছে কি? না স্যার, এ ব্যাপারে আমাকে কিছুই বলেনি। হুট করে স্যারের কানাডা যাওয়ার ব্যাপারটা আমিও ঠিক বুঝতে পারছি না, তবে আন্দাজ করতে পারছি কিছু একটা। আমি যেটা সন্দেহ করছি সেটা যদি ব্যাটে বলে মিলে যায় তাহলে। তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না রাহিম, প্লিজ হেয়ালি না করে একটু ক্লিয়ার করে বলবে? ভালোবাসলে সবার সাথে ঘর বাঁধা যায় না। ভালোবেসে না পাওয়ার যন্ত্রণা যে বড্ড কঠিন। ভালোবাসার যন্ত্রণা সহ্য করা থেকে দূরে চলে যাওয়া অনেক ভালো। মানে কী সব আবোল তাবোল বকছ? ভাইয়া আবার কাকে ভালোবাসলো? ও কিছু না, রাখছি আমি। একদমই কান্নাকাটি করো না। পারলে আমাকে ভুলে যাও বলে ফোন রেখে দেয় রামিন। রামিন ফোন রাখতেই কান্না ভেঙে পড়ে সামিরা। সিজদা সাইফান দুজনেই খেতে বসেছে। বিথি চৌধুরী অনিচ্ছা সত্ত্বেও নিজের হাতে সব রান্না করেছে। রান্নার সময় তার ইচ্ছে করেছিল খাবারে বিষ মিশিয়ে সিজদাকে খাইয়ে দিতে। এই মেয়েটাকে কোনো কালই পছন্দ ছিল না তার, কিন্তু সে পারে না। রাশেদ চৌধুরী বলেছেন, সিজদা, সাইফানের আদর আপ্যায়ন যদি বিন্দুমাত্র ত্রুটি হয় তিনি ঐশ্বর্যকে পুলিশের কাস্টডি থেকে ছাড়িয়ে আনার কোনো চেষ্টাই করবে না। ঐশ্বর্যকে জেলে পচে মরতে হবে। মেয়ের কথা চিন্তা করে মুখে মিথ্যা হাসি বলে বিথি চৌধুরী সিজদার সাইফানের আদর আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়েছেন। তাদের প্লেটে এটা ওটা তুলে দিচ্ছেন। সিজদা সাইফানের দুজনেই তৃপ্তি নিয়ে খাচ্ছে। এমন সময় পাশের ফ্ল্যাট থেকে পাড়া প্রতিবেশীরা নতুন জামাই দেখতে আসছে। সালেহা বেগম তাদেরকে দেখে মাত্র কুশলাদি বিনিময় করে সাইফানে নিয়ে আসা মিষ্টি দই নাস্তা দেয়। সাইফানকে দেখে সকলে খুশি হয়। তাদের মধ্যে একজন মহিলা বলে উঠল, মাশাআল্লাহ, জামাই বাবাজি তো অনেক সুন্দর দেখতে। আমাদের সিজদার সাথে খুব ভালো মানাইছে। সিজদাকে নিয়ে টেনশন হতো আমাদের। বাবা মা ছাড়া এটিম মেয়ে, কার সাথে বিয়ে হবে কি হবে না, মেয়েটা সুখী হতে পারবে কি না বড় চিন্তা হতো। কিন্তু তোমাদের দুজনকে একসাথে দেখে সেই চিন্তা দূর থেকে গেল। দোয়া করি অনেক সুখী হও তোমরা। মুরব্বি হয়ে একটা কথা বলতে পারি? যদি সিজদা কিছু মনে না করিস। না না দাদি, আমি কিছুই মনে করব না। তুমি বলো কি বলবা? এখানকার যুগে মেয়েরা বিয়ের পর বছর বছর চলে যায়, কিন্তু বাচ্চা কাচ্চা নিতে চায় না। এটা কিন্তু ঠিক না। বাচ্চা কাচ্চা না থাকলে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়ে না, আর না বাচ্চা ছাড়া সংসার পরিপূর্ণ হয়। তুই তাড়াতাড়ি একটা বাচ্চা নিয়ে নে, দেখবি তোর বর থেকে শুধু করে শ্বশুর শাশুড়ি সবাই তোকে মাথায় করে রাখবে। সংসার পরিপূর্ণ হয়ে উঠবে। বাচ্চার কথা শুনে কাশি শুরু হয়ে যায় সারফানের। সিজদা লজ্জায় মুখ লাল হয়ে উঠেছে। লজ্জা সারফানের দিকে তাকাতেও পারছে না। এদিকে সারফানের কাশি থামছে না। সিজদা নিজে লাশ লজ্জার সাইডে রেখে সারফানের দিকে পানির গ্লাস এগিয়ে দেয়। সারফান এক নিঃশ্বাসে সবটুকু পানি শেষ করে। সারফানের অবস্থা দেখে রাশেদ চৌধুরী এগিয়ে এসে বলল, কি হয়েছে বাবা, তুমি ঠিক আছো? জি মামা, তোমার কাছে আমার একটা চাও বাবা, আমার মেয়েটাকে তুমি কষ্ট দিও না। ছোটবেলা থেকে মেয়েটা অনেক কষ্ট সহ্য করে এসেছে। সিজদা যেমন আপনার ভাগ্নি তেমন আমারও স্ত্রী। সিজদাকে ভালো রাখার দায়িত্ব আমার। আর সিজদার অতি জানতে চাই না। সিজদার বর্তমানকে সুন্দর করে সাজিয়ে তোলা আমার দায়িত্ব। আমি আপনাকে কথা দিচ্ছি মামা। তিন কবুল বলে যখন সিজদার হাত ধরেছি, মৃত্যু ছাড়া সেই হাত কখনো কেউ আলাদা করতে পারবে না। সারফানের কথা শুনে সিজদা খুশিতে চোখ ছলছল করে উঠল। এই মানুষটা যতটা ভালো ভেবেছিল তার থেকেও শতগুণ ভালো সে। সাইফানকে স্বামীরূপে পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন সিজদা। ছেলে হয়ে তোমার কাছে একটা আবদার করলাম, সেটা পূরণ করতে পারলে না বাবা? আমি বুঝতে পারছি না তোর কানাডা যাওয়া এত তাড়া কিসের? তুই তো গতকালই আমাকে বললি একটু সময় তো দিবি নাকি? বাংলাদেশ থেকে বাইরে দেশে যাওয়া হাতের মোয়া নয়, সে এক রাতের মধ্যে পেয়ে যাবি। আমাকে একটু সময় দে বাবা, আমি যথাসম্ভব চেষ্টা করছি। আমার যা বোঝা হয়ে গিয়েছে বাবা, তোমাদের কোনো সাহায্যই প্রয়োজন নেই আমার।
আমার ব্যাপারে আমি নিজেই হ্যান্ডেল করব। তুই একদম তোর মায়ের মতো হয়েছিস। তোর মা যেমন আমাকে কখনো বুঝতে চায়নি, তেমন তুইও আমাকে কখনো বুঝতে চাস না। কথায় কথা বাড়ে। তুমি আমাকে মুখ খুলতে বাধ্য করো না বাবা। মা যখন আমাকে ছেড়ে চলে যায় আমি যথেষ্ট বড় ছিলাম, সবটা বুঝেও শিখেছিলাম। সেদিন তোমার সাথে মায়ের তুমুল ঝগড়া হয়, মা রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। তোমার ইগো অহংকার এতটাই বেশি ছিল যে তুমি একবারও মাকে আটকানোর চেষ্টা করনি। আমি দৌড়ে গিয়েছিলাম মায়ের পিছু পিছু, কিন্তু মাকে পাইনি। মা কোথায় যেন হারিয়ে গেল। বিধ্বস্ত হয়ে বাড়ি ফিরে এলাম। তার কয়েক ঘন্টা ব্যতিক্রম হতেই খবর এলো রোড অ্যাক্সিডেন্টে একটা মহিলা মারা গিয়েছে, যার মুখ অত্যন্ত বাজেভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে, যার পরনে সেই শাড়িটা রয়েছে, যে ওই শাড়িটা আমার মায়ের গায়ে ছিল।